সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই। আমার অনুষ্ঠান মানে যুক্তিতর্ক সঙ্গে অর্ক দেখার জন্য আশা করি আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লেটেস্ট আপডেটের জন্য বেল আইকন প্রেস করবেন। 15ই অক্টোবর বিজয়া দশমীর দিন ছিল। 1932 সালের 15ই অক্টোবর জিআরডি টাটা করাচি থেকে বিমান নিয়ে প্রথমে আহমেদাবাদে নামলেন, তারপর আহমেদাবাদ থেকে মুম্বাইতে অবতরণ করলেন। ভারতবর্ষের উড়ানের ইতিহাসে 1932-এর 15ই অক্টোবর দিনটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ইতিহাসের একটা ফুল সার্কেল কমপ্লিট হলো, বৃত্ত সম্পূর্ণ হলো। যে টাটারা 1932-এর 15ই অক্টোবর ভারতবর্ষের প্রথম যাত্রী পরিবহনের জন্য বিমান চালু করেছিলেন, পরবর্তীকালে সেই টাটা এয়ারলাইন্সের নামকরণ করা হয় এয়ার ইন্ডিয়া। ভারত সরকার অধিগ্রহণ করে, আবার 2021 সালে ঠিক পুজোর আগে আবার টাটাদের হাতেই এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে এলো। কত টাকার লেনদেন হয়েছে, টাটারা ভারত সরকারকে কত টাকা দেবেন, কত টাকা লোন তারা নিয়েছেন, কর্মীদের ভবিষ্যৎ কি থাকবে, এই বিষয় নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, টিভিতে দেখানো হয়েছে। আপনারা জানেন, আমি এ বিষয়ে ঢুকবো না। আমি বরঞ্চ কিছু অন্যান্য কথা আপনাদের বলি, যেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং এবং আপনাদের বলতে পারলে আমার মনে হয় যদি আপনারা শোনেন বিষয়টা আপনাদের ভালো লাগবে। 1932 সালের 15ই অক্টোবর প্রথম বেসরকারি বিমান পরিষেবা ভারতবর্ষে চালু হয়। দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হবার পর ভারতবর্ষের মুকুটে উজ্জ্বল পালকের মতো রইল এই এয়ারলাইন্স, টাটা এয়ারলাইন্স, যার গোড়াপত্তন হয়েছিল জিআরডি টাটার হাত ধরে। স্বাধীনতার পরে যার নাম হয়ে যায় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পরেই জিআরডি টাটা ভারত সরকারকে একটি প্রস্তাব দেন। প্রস্তাবটি হলো এই যে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার এবং তার জন্য একটা আলাদা নামকরণ বা আলাদা কোম্পানি তৈরি করার। তার নাম হয় তখন এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। পণ্ডিত নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত মস্কোতে ভারতবর্ষের অ্যাম্বাসেডর ছিলেন। এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে মস্কো তিনি গিয়েছিলেন। ভারতবর্ষের প্রথম অ্যাম্বাসেডর এয়ার ইন্ডিয়ার বিমানে প্রথমবার 1948 সালে মস্কোতে যান। যে প্রথম আন্তর্জাতিক বিমান চালু হয় দিল্লি থেকে লন্ডন পর্যন্ত 1948-এর জুনে, সেখানে যাত্রী হিসাবে উপস্থিত ছিলেন জিআরডি টাটা। জিআরডি টাটা নিজেও কিন্তু বিমান চালাতে পারতেন। টাটার সঙ্গে সরকারের ভালোই তালমিল চলছিল। সরকারও খুব খুশি ছিল যে টাটারা বিমান পরিষেবা চালু করেছেন। পণ্ডিত নেহেরু নিজেও জিআরডি টাটার গুণমুগ্ধ ছিলেন। কিন্তু গোল বাঁধল অন্য ক্ষেত্রে। কি সেই গণ্ডগোল সেটা বলি আপনাদের। কিদওয়াই, রফি আহমেদ কিদওয়াই ভারতবর্ষের তখন কমিউনিকেশন মন্ত্রী ছিলেন। তিনি ঠিক করলেন ভারতবর্ষের চার প্রান্ত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চার প্রান্ত থেকে ডাক পরিষেবা চালু করা এবং তার হাবিং স্টেশন হবে, সেটা হচ্ছে নাগপুর, সেন্ট্রাল ইন্ডিয়াতে নাগপুর, এবং সেখানে রাত্রে চিঠিপত্র সর্ট আউট হবে এবং তারপর সেখান থেকে ভারতবর্ষের চার প্রান্তে বিমান পরিষেবার মাধ্যমে সেই চিঠি পৌঁছে দেওয়া হবে। এই প্রপোজাল যখন তিনি জিআরডিকে দিলেন, জিআরডি প্রথমে রাজি হলেন, তারপর বললেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নাগপুরে নাইট ল্যান্ডিং ফেসিলিটি আগে চালু করতে হবে। সেটা চালু হওয়ার পরেই তিনি কিন্তু নাগপুরে রাতে বিমান অবতরণ করার দায়িত্ব নিতে পারবেন। সরকার রাজি হলো না। সরকার কি করলো তখন? রফি আহমেদ কিদওয়াই তিনি তখন হিমালয়ান অ্যাভিয়েশন বলে আরেকটা চালু করে দিলেন বেসরকারি উদ্যোগে, তার পেটোয়া কোনো শিল্পপতিকে দিয়ে।
জিআরডি টাটা ক্ষুব্ধ হয়ে কিদওয়াইকে বললেন যে আপনার এই উদ্যোগ কিন্তু কমার্শিয়ালি ভায়াবল হবে না। কিদওয়াই ব্যাপারটাকে মানতে পারলেন না। তিনি ঠিক করলেন যে জিআরডি টাটাকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরতে আমেরিকা তাদের প্রচুর ডাকোটা বিমান যেগুলো ছিল সেগুলো বিক্রি করবার জন্য কার্যত নিলাম করে। বহু শিল্পগোষ্ঠী ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা করেছেন, শিল্প করেছেন, এমন কিছু মানুষ রাতারাতি বিমান পরিষেবায় পা রাখতে উদ্যোগী হয়ে ওঠে। যাদের কোনোভাবেই বিমান পরিষেবা সম্পর্কে কোনো ধারণা নেই, এই ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা নেই, তারা কিন্তু বিমান কিনতে লাগলেন এবং অ্যাভিয়েশন সেক্টরে আসতে লাগলেন। ভারতবর্ষের তখন যে আর্থসামাজিক অবস্থা, মেরে কেটে 2 থেকে 3টি বিমান সংস্থা কাজ করতে পারে, কিন্তু ভারত সরকার একচেটিয়াভাবে লাইসেন্স দিতে শুরু করলো। প্রায় 10-12টা কোম্পানি আসলো। জিআরডি টাটা বিচলিত হলেন, কারণ তিনি জানতেন যে বিমান ব্যবসা সবার জন্য নয়, অচিরেই বেশ কয়েকটি কোম্পানি মুখ থুবড়ে পড়বে। হলেও তাই। তিনি নেহেরুকে চিঠি লিখলেন, তিনি চিঠি লিখলেন রফি আহমেদ কিদওয়াইকে, যে এইভাবে একচেটিয়া লাইসেন্স দিলে আখেরে বিমান শিল্পেরই ক্ষতি হবে। জিআরডির কথাটা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, কিন্তু পণ্ডিত নেহেরু জিআরডির এই পরামর্শে কর্ণপাত করেনি। কিছুদিনের মধ্যেই অম্বিকা এয়ারলাইন্স অ্যান্ড জুপিটার এয়ারওয়েজ বলে 2টো বেসরকারি কোম্পানি লালবাতি জ্বালল। জিআরডি টাটার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। কিদওয়াই যখন নাগপুরকে চিঠিপত্রের সর্টিং হাব করে রাতের বিমান চালাতে চাইছেন এবং নাইট ল্যান্ডিং ফেসিলিটি তৈরি না করে, জিআরডি টাটা তখন যারা 2-3টে বিমান সংস্থা ছিল তাদের কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসে সরকারের কাছে দাবি জানালেন যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু সরকার তখনও কর্ণপাত করেনি। এই যে লাগাতার লাইসেন্স দেওয়ার যে উদ্যোগ সরকার নিয়েছিল, তখনও জিআরডি কিন্তু চিঠি লিখেছিলেন নেহেরুকে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করবার জন্য। পণ্ডিত নেহেরু ব্যাপারটার গুরুত্ব বুঝে তৎকালীন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করলেন। সেই কমিটি সরকারকে রীতিমতো তিরস্কার করে বলল যে এইভাবে খুলেআম লাইসেন্স দিলে কিন্তু বিমান পরিবহন শিল্পটাই ধ্বংসের মুখে পড়বে, বহু কোম্পানি লালবাতি জ্বালবে, এবং জিআরডি টাটার মতকেই কিন্তু সেই বিশেষজ্ঞ কমিটি বম্বে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সমর্থন করলেন। সরকার হজম করলো, কিন্তু তখন থেকেই সরকারের অভ্যন্তরে আওয়াজ উঠতে শুরু করলো যে বিমান পরিবহন শিল্পকে সরকারের আওতায় আনতে হবে। জিআরডি তখন অ্যাসোসিয়েট প্রেসকে একটা ইন্টারভিউ দিলেন। সেই ইন্টারভিউতে তিনি বললেন যে সমস্ত ধরনের শিল্পের বেসরকারীকরণের তিনি বিরোধী, কেননা সরকারের কাজ নয় ব্যবসা চালানো। যে আমলারা এর সঙ্গে যুক্ত থাকবেন তারা শুধু সরকারি দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রীর আজ্ঞা পালন করবেন, তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তার ফলে এই সমস্ত শিল্পের ভবিষ্যৎ বিপন্ন হবে। বিমান শিল্প এর কোনো ব্যতিক্রম নয়। এবং সেই ইন্টারভিউয়ের কপি জিআরডি নেহেরুকে পাঠিয়ে দিলেন, কিন্তু নেহেরু কর্ণপাত করলেন না। ভারতবর্ষের এয়ারক্রাফট মানে বিমান পরিবহন শিল্পের জাতীয়করণ হলো। জিআরডি তাও প্রপোজাল দিয়েছিলেন যে ইন্টারন্যাশনাল সার্ভিসের জন্য আলাদা একটা কোম্পানি খোলা হোক আর ডোমেস্টিক সার্ভিসের জন্য আলাদা একটা কোম্পানি খোলা হোক। তার কথা তখনও কিন্তু কেউ মানল না। জিআরডি অবশ্য চেয়ারম্যান হিসাবে থাকলেন। জিআরডি দাবি করেছিলেন যে এতগুলো কোম্পানি, বেসরকারি কোম্পানিকে তোমরা মার্জ করে একটা কোম্পানি তৈরি করছো, সরকার তার পূর্ণ নিয়ন্ত্রণ নিচ্ছে, কিন্তু বেসরকারি কোম্পানিগুলো এবং টাটাকেও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। ভারত সরকার কিন্তু জিআরডি টাটার এই মতকেও সম্মান দিল না। টাটারাও প্রাপ্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হলো। অর্থাৎ এয়ার ইন্ডিয়া শুধু
টাটাদের কাছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা তাদের নিজের বেবি, নিজের বাচ্চা, নিজের শিশু। সেই নিজের শিশুকে কার্যত অপহরণ করা হয়েছিল। এখানে ভিলেনকে, ভিলেন হচ্ছে সরকার, ভারত সরকার, সরকারহীন ভারত সরকার, তারাই ভিলেন। তারাই টাটাদের হাত থেকে এয়ার ইন্ডিয়াকে ছিনিয়ে নিয়েছিল। এবার আসুন আর একটা প্রসঙ্গে। নেহেরু কিন্তু জিআরডি টাটার গুণমুক্ত ছিলেন। 1955 এপ্রিলে আফ্রো এশিয়ান কনফারেন্স হলো ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলন হিসেবে যা পরিচিত। চীনের প্রধান তখন চৌমেন লাই। নেহেরুর তখন হিন্দি চীনি ভাই ভাই। চীনের প্লেনগুলো তখন অতটা উঠতে সক্ষম ছিল না। নেহেরু টাটাকে অনুরোধ করলেন তিনি যেন চৌমেন লাইকে হংকং থেকে বান্দুংয়ে পৌঁছে দেন। কাশ্মীর প্রিন্সেস, এয়ার ইন্ডিয়ার প্লেন কাশ্মীর প্রিন্সেস গেল। ক্যাপ্টেন ছিলেন D.H. জাখার এবং চিফ এয়ার হোস্টেস ছিলেন গ্লোরিয়া বেরি। সেটা পৌঁছলো হংকংয়ে। অনেকক্ষণ অপেক্ষা করলো, চৌমেন লাই কিন্তু উঠলেন না। তার বদলে উঠলেন কিছু চীনা আধিকারিক এবং কয়েকজন প্রযুক্তিবিদ। দক্ষিণ চীন সাগরে টাইম বোমা বিস্ফোরণে কাশ্মীর প্রিন্সেস ধ্বংস হয়ে গেল। মর্মাহত জিআরডি বম্বেতে ছুটলেন। D.H. জাখার, যিনি এই প্লেনের পাইলট ছিলেন, তার পরিবারকে সমবেদনা জানাতে। সেই প্লেনটি অরিজিনাল চালানোর কথা ছিল বিশ্বনাথন বলে একজন পাইলটের। জিআরডি তাকে অনুরোধ করলেন তিনি যেন হংকংয়ে যান এবং হংকংয়ে গিয়ে চৌমেন লাইয়ের সঙ্গে দেখা করে পুরো বিষয়টা জানতে চান। বিশ্বনাথ গিয়েছিলেন, চৌমেন লাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছেন যে তিনি চৌমেন লাইকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সেই বিমানে ওঠেননি কেন। চৌমেন লাই বলেছিলেন আমাকে চায়না নিউজ এজেন্সি খবর দিয়েছিল যে এই প্লেনে একটা বিস্ফোরণ ঘটতে পারে। তখন সেই বিশ্বনাথ চৌমেন লাইকে জিজ্ঞাসা করেছিলেন তাহলে আপনি ভারত সরকারকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করেননি কেন। চৌমেন লাই বলেছিলেন আমার মনে হয়েছিল ভারত সরকার পুরো বিষয়টাই সম্পর্কে অবহিত। তারপর বিশ্বনাথন জিজ্ঞেস করেছিলেন চৌমেন লাইকে আপনি যদি সবটাই জানতেন তাহলে আপনার দেশের কয়েকজন নাগরিক এবং প্রযুক্তিবিদকে ওই বিমানে আপনি উঠতে দিলেন কেন। এই প্রশ্নের কোনো উত্তর চৌমেন লাই দেয়নি। তো কাশ্মীর প্রিন্সেস ধ্বংস হয়ে গেছিল। জিআরডি টাটা মর্মাহত হলেন। JN Rai Hospital, #1 pocket-friendly multi-speciality hospital for common people, quality and expert healthcare. JN Rai Hospital, পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। 1957 সালে ভারতবর্ষের সিভিল অ্যাভিয়েশনের 25 বছর পূর্তি। তখন পদ্মবিভূষণে সম্মানিত করা হয় জিআরডি টাটাকে। জিআরডি টাটা 1977 সাল পর্যন্ত এই এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের পদে ছিলেন। নেহেরুর পরে শাস্ত্রী, শাস্ত্রীর পরে ইন্দিরা গান্ধী, টানা ছিলেন জিআরডি টাটা। এর মধ্যে 1955 অবোধ প্লেনারি হলো কংগ্রেসের। সেখানে কংগ্রেস বিমা থেকে শুরু করে সমস্ত শিল্পের ন্যাশনালাইজেশনের পক্ষে সওয়াল করলো। সোশ্যালিজমের প্রবণতা স্পষ্ট হলো। 56 সালে পার্লামেন্টে ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন পাস হলো। LICর জাতীয়করণ হয়ে গেল, বিমার জাতীয়করণ হলো। ইন্দিরা গান্ধী কয়লা খনিকে জাতীয়করণ করলেন, ব্যাংক জাতীয়করণ করলেন, রাজন্যবাদা বিলোপ হলো, ভারত পাকিস্তান যুদ্ধ হলো, বাংলাদেশের জন্ম হলো, 75-এর জরুরি অবস্থা, 77-এ ইন্দিরা গান্ধী হেরে গেলেন। 77-এ ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন তখন জনতা পার্টি, যারা একটা জনসংঘ, যারা আজকের বিজেপি, আর কিছু লোক ছিল স্বতন্ত্র পার্টি, যারা পলিটিক্যাল স্পেকট্রামে কংগ্রেসের একদম বিপ্রতিম অবস্থানে। তারা কি করলেন, তারা জিআরডি টাটাকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের পদ থেকে অপসারিত করে তাদের পছন্দের একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ করলেন। 1980-তে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরলেন। ক্ষমতায় ফিরে তিনি জিআরডি টাটাকে এয়ার ইন্ডিয়াতে বোর্ডে আমন্ত্রণ জানালেন, কিন্তু তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিলেন না।
রাজীব গান্ধী 1986 থেকে 1989 এই 3টে বছরে রতন টাটাকে অবশ্য এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন। আমি প্রথম থেকেই বলে আসি এবং আমি বিশ্বাস করি যে ব্যবসা করা সরকারের কাজ নয়, বিশেষ করে হোটেল চালানো, বিমান চালানো ইত্যাদি সরকারের কাজ নয়। যেখানে সরকার এই কাজ করে সেখানে কিন্তু ক্ষতির মুখ দেখে। এয়ার ইন্ডিয়াকে অনেকে বলেন স্টেট ক্যারিয়ার, ভারতবর্ষের প্রতীক। ভারতবর্ষের প্রতীক একটা কোম্পানি হতে পারে না। ভারতবর্ষের প্রতীক একটা কোম্পানি কখনোই হতে পারে না। এয়ার ইন্ডিয়াটা তো একটা কোম্পানি, সে তো কম্পিট করছে লুফথানসার সঙ্গে, আগে করেছিল, সে তো কম্পিট করছে এয়ার ফ্রান্সের সঙ্গে, সে তো কম্পিট করছে এতিহাদের সঙ্গে, সে তো কম্পিট করছে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে। সে কিন্তু ভারতবর্ষের প্রতীক হতে পারে না। ভারতবর্ষে এরকম অনেক ন্যাশনালাইজড কোম্পানি আছে, তার মানে এই নয় যে তারা ভারতবর্ষের প্রতীক। এয়ার ইন্ডিয়া সিভিল এভিয়েশন মিনিস্ট্রির অন্তর্ভুক্ত। আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে এয়ার ইন্ডিয়ার জন্য সবথেকে ভালো স্লট, রাইট অফ ফার্স্ট রিফিউজাল, কোনো বিদেশের কোনো রুটে মনোপলি চালানোর বন্দোবস্ত করে দিয়েছিল সরকারহীন ভারত সরকার। ভারত সরকার একদিকে বলছে যে আমি বেসরকারি ক্ষেত্রকে উৎসাহ দিতে চাই, আমি লেভেল প্লেইং ফিল্ড করতে চাই, কিন্তু এয়ার ইন্ডিয়ার জন্য মোর দ্যান লেভেল প্লেইং ফিল্ড, মানে লেভেল প্লেইং ফিল্ডের থেকেও বেশি ভারতের সঙ্গে রিয়াদের একমাত্র বাণিজ্যিক পরিষেবা চালায় এয়ার ইন্ডিয়া। ক্যাগ বলছে সেখানে 63% ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া সময় মতো পৌঁছতে পারে না। ভারতবর্ষ থেকে আমেরিকা ফ্রি স্কাই নীতি আছে, কিন্তু নন স্টপ ফ্লাইট এয়ার ইন্ডিয়ার আছে, সেখানেও কিন্তু ক্ষতির মুখোমুখি হয়। অর্থাৎ মনোপলি যেখানে এয়ার ইন্ডিয়ার জন্য ভারত সরকার সুনিশ্চিত করেছে, সেখানেই কিন্তু এয়ার ইন্ডিয়া লসের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া যদি আগে থেকে বেসরকারিকরণ করা হতো তাহলে কিন্তু এত টাকা আমাদের গুনতে হতো না। আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে এয়ার ইন্ডিয়াকে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা যদি কোনো ব্যক্তিগত উদ্যোগপতি বা কোনো শিল্প সংস্থা যদি এয়ার ইন্ডিয়াকে চালাতো তাহলে কিন্তু অনেক আগেই তার পুনরুজ্জীবন সম্ভব হতো। সরকার বহু চেষ্টা করেছে, কিন্তু এয়ার ইন্ডিয়াকে দেনামুক্ত করতে পারেনি, তাকে লাভের মুখ দেখাতে পারেনি। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. AT Infotech is authorized training partner of MuleSoft, eligible for BTech all stream students. No course fee, 50% discount on global certification fees. Contact AT Infotech Ventures, Martin Bud Business Park, level 11, room 1104, plot number BP3, Salt Lake City, sector 5, Kolkata 70091. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিলে, নতুন বিমান কেনার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি কতদিনে দেবে সেটা নিয়েও ব্যুরোক্র্যাটিক শিথিলতা। ক্যাগ একবার বলছে যে এয়ার ইন্ডিয়ার সঙ্গে অন্য বেসরকারি সংস্থার পার্থক্য কী। ক্যাগ বলছে যে এয়ার ইন্ডিয়া হচ্ছে মন্থর, তাদের এয়ারোস্টেসদের ব্যবহার ভালো নয়, তারা ঠিক নিয়মানুবর্তিতার ঘাটতি আছে এবং পেশাদারিত্বের অভাব আছে। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলো তারা হচ্ছে ক্লাসি, তারা হচ্ছে অত্যন্ত পেশাদার এবং তারা নিয়মানুবর্তিতা মেনে চলে এবং সহযাত্রীদের সঙ্গে বিমান কর্মীদের ব্যবহার অত্যন্ত ভালো। ক্যাগ যখন বলছে, যার মতামতকে আমরা গুরুত্ব দিই, আবার একই সঙ্গে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে এয়ার ইন্ডিয়ার কি পার্থক্য সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আবার ক্যাগে এক জায়গায় সুপারিশ করছে এয়ার ইন্ডিয়াকে মোর দ্যান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত। তো মোর দ্যান লেভেল প্লেইং ফিল্ড দেওয়ায় এবং কোনো দেশের সঙ্গে একদম মনোপলি ভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া, যেমন রিয়াদ নয়াদিল্লি একমাত্র এয়ার ইন্ডিয়ার বিমান চলে, ভারত আমেরিকা ননস্টপ বিমান এয়ার ইন্ডিয়া চলে, প্রতিটা ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এয়ার ইন্ডিয়া। তবে হ্যাঁ, আপাতত এই দুষ্ট চক্র থেকে আমরা মুক্তি পেলাম। এয়ার ইন্ডিয়ার দায়িত্ব তার স্রষ্টার হাতেই চলে যাচ্ছে। ইতিহাসের একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আমি অকুণ্ঠ অভিনন্দন জানাবো
আমার দর্শকরাও আমার সঙ্গে সহমত হবেন। যদি সহমত না হন তাহলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, মতামত দেবেন। কনগ্র্যাচুলেশন রতন টাটা এবং টাটা ফ্যামিলি। যেদিনকে টাটা আনুষ্ঠানিকভাবে বিজয়ী হলেন সেদিনকে রতন টাটা টুইট করেছিলেন ওয়েলকাম ব্যাক এয়ার ইন্ডিয়া। কতবার রিটুইট হয়েছে, কতগুলো লাইক পড়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন দেশের মানুষের একটা বড় অংশ চাইছিল বোধহয় যে এয়ার ইন্ডিয়া স্রষ্টার হাতেই এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, এমনটাই বোধহয় ধারণা ছিল দেশের অনেক মানুষের। শেষ পর্যন্ত তাদের ইচ্ছাই স্বীকৃতি পেয়েছে।